হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম। আপনি কে বলছেন? আমি প্রধান উপদেষ্টা ইউনুস বলতেছিলাম। আপনি কে বলছেন? হ্যালো হ্যালো। মাননীয় উপদেষ্টা, আমাকে একটু স্থান দেবেন দেশের মধ্যে? আমি দিল্লিতে আর কতদিন থাকবো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে ভুলে গেছি স্যার হাসিনা আমি। তুমি একটা স্বৈরাচার, তুমি একটা গণহত্যাকারী। তুমি আমাকে ফোন দিছো কেন? তোমার সাথে কথা বলার ইন্টারেস্ট আমার ন্যূনতম নাই। তুমি এখনই ফোন রাখো, এখনই রাখো, এক্ষুনি। আরে স্যার, এত উত্তেজিত হওয়ার দরকার নাই তো। আমি তো জাস্ট কিছু কথা বলবো, দরকারি কথা। এজন্য তো নিজ থেকে ফোন করছি, আপনার পায়ে পড়ার জন্য গোপনে। আনাম, যদি 19 কোটি মানুষের পায়ে পড়ো তারপরও তোমার কোনো ক্ষমা হবে না। তুমি দেশে ফেরো, তোমাকে আইনের হাতে আত্মসমর্পণ করতে হবে, তারপর ক্ষমার হিসেবে পরে। না না না, আমি আত্মসমর্পণ কখনোই করতে পারবো না। কারণ এই বয়সে এসে আমি আত্মসমর্পণ করলে আর জেলের মধ্যে ঢুকলে আমি যে কাজ করেছি তার জন্য উট পাখির ডিম যথেষ্ট। অন্যায় কাজ করে গেছো, এটার জন্য তুমি মনে মনে করছো মাপ পাবা? হ্যাঁ, তোমাকে ক্ষমা করবে দেশের লোক? কেউ ক্ষমা করবে না, কেউ না, পৃথিবীর কেউ না। কোথাও তুমি স্থান পাবা না, আসতেই হবে। ফিরতেছি খুব ভয়ানক রূপে, চিন্তার কোনো কারণ নেই। এখন যদি ফিরি তাহলে আমার অবস্থা খারাপ হবে। একটু দেরি করে ফিরলে আমার অবস্থা ভালো হবে, মানে সিংহাসন আমার। বাংলাদেশের সিংহাসনে, বাংলাদেশের সরকার পদবিতে শুধু যোগ্য ব্যক্তি বসবে, এর বাইরে অযোগ্য ব্যক্তি বসবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে জয়লাভ করবে সে জয়ী হবে এবং সে সরকার হিসেবে দেশের মধ্যে দায়িত্ব পালন করবে। তোমার মতো স্বৈরাচার বা গণহত্যাকারী নয়। হিসাব করলে সবাই স্বৈরাচারগিরি করে, ভোট চুরি করে। ওই যে কথায় আছে না, যে সব মাছে গু খায়, শুধু পাঙাশ মাছ আর ঘাড়ুয়া মাছের উপর দিয়ে যায়। আমার দশা সেই দশা। জুলাইয়ের কথা মনে আছে আমাদের? এগুলা কি স্বপ্ন ছিল? হাজার হাজার মানুষকে তুমি মেরে চলে গেলা দিল্লিতে, এগুলা কি স্বপ্ন ছিল? আমরা কি স্বপ্ন দেখছি? এটা বাস্তব ছিল না? হ্যাঁ, এবার না, মানে তখন তো আমি টাকার গরমে অন্ধ হয়ে গিয়েছিলাম। ক্ষমতার গরমে মাটিতে যে আমার পা ছিল মনেই করতাম না। আমি মনে করছিলাম আল্লাহ তাআলার পরে মনে হয় আমারই ক্ষমতা। তোমার শাস্তির জন্য শুধু ওই দিনটাই যথেষ্ট। জুলাইয়ের যে অপরাধগুলো করেছো তুমি, এইটাই যথেষ্ট তোমাকে শাস্তি দেবার জন্য। আর কি লাগে? আর তো বাকিগুলা আর অনেক কিছু, দুর্নীতি, ভোট চুরি, এই উন্নয়নের নামে চুরি, আরো অনেক অসংখ্য অসংখ্য মামলা রয়েছে তোমার নামে। হ্যাঁ হ্যাঁ, আয়না ঘরেরটা বললেন না যে? সবই বললেন। আয়না ঘর তো আমার স্পেশাল জায়গা ছিল। ওইখানে যে কত কিভাবে কাউকে ট্রিটমেন্ট করছি, যে আমার বিরুদ্ধে কথা বলছে তাকে ট্রিটমেন্ট করছি। এই আয়না ঘরের কথাটা তো বললেন না। তোমার অপরাধের লিস্ট এত লম্বা যে এক দৃষ্টে কাগজের মধ্যেও হয় না। তার মানে বোঝো, দেশের মধ্যে আসলে হয় জনগণের হাতে পড়তে হবে, নয়তো আইন। দুদিকেই শেষ। পড়লে আইনের হাতেই পড়তে চাই। অ্যাটলিস্ট বেঁচে তো থাকবো। জনগণের হাতে পড়লে জীবন শেষ, 1 সেকেন্ডে উড়িয়ে দেবে আমাকে। তাই জনগণের হাতে পড়ার ইচ্ছা আমার কখনোই নাই। এখন দেশে আসতে পারবা না, একটা সময় আসতে বাধ্য হবা। এরকম কর্মসূচি চলতেছে ইন্ডিয়ার মধ্যে তোমাকে ভাগানোর। তোমার জন্য দলের রেপুটেশন খারাপ হচ্ছে মোদির। আমাকে সরানো এত সহজ কাজ না। মোদিকে আজ পর্যন্ত ফ্রি ফ্রি যা যা দিয়েছি তা কোনো সরকার দেয় নাই, এমনকি নিজে কেউ। তাই আমাকে সে সরাবে না। সে সময় ঘনিয়ে এসেছে, বেশি দিন আর দিল্লিতে থাকতে পারবা না। তোমার টাইম শেষ। এখন জনগণ আর আমাদের টাইম শুরু। দেশে আসতেই হবে তোমাকে। জলদি জলদি ফিরো এই বাংলাদেশে। তোমার কথায় আমি কি বাংলাদেশে ফিরবো? হ্যাঁ, আমার যখন মন চাইবে, আমার যখন মনে হবে এখন সিংহাসন নেওয়ার জন্য আমি প্রস্তুত, তখন আমি দেশে ফিরবো। আর ফোন রাখলাম, খোদা হাফেজ। তুই বাংলাদেশে যখনই আসিস না কেন, তোর জায়গা হয় 14 শিখের ভেতরে, নয়তো তোর জায়গা জনগণের হাতে। যে কোনো এক জায়গায় তোকে পড়তেই হবে। তাই বলি কি, জনগণের হাতে পড়ার চেয়ে ওই আমাদের হাতে পড়ো। অ্যাটলিস্ট বেঁচে তো থাকবা। কিন্তু জনগণের হাতে পড়লে নো চান্স। গুড বাই।